নমস্কার। ভাবছিলাম আমাদের জীবনের যুদ্ধের কথা। এক মানব জীবনে কত রকমের যুদ্ধ আমাদের করতে হয়, যুদ্ধ কতটা অনিবার্য, যুদ্ধ আমাদের জীবনে কতটা ইতিবাচক। শুধু মানব জীবন নয়, প্রত্যেকটি সজীব জীব প্রাণী প্রত্যেকের জীবনচক্রেই যুদ্ধ অনিবার্য। এমনকি আমরা পদার্থবিজ্ঞানের গতি প্রকৃতির উপর যখন নজর রাখি, তখনও দেখতে পাই সেখানে যুদ্ধ সদা সর্বদা অবিরাম যুদ্ধ চলেছে। সে একটা বড় প্রেক্ষা। আমরা শুধু আমাদের জীবনের যুদ্ধটুকুর কথা যদি ভাবি, জীবনে কত রকম স্তরে কত রকমভাবে আমাদের যে যুদ্ধ করতে হয়, সেটা নিয়ে যদি একটু চিন্তা করি। জন্মের প্রাক মুহূর্তে, অর্থাৎ মাতৃগর্ভে প্রথিত হওয়ার আগে, যখন আমরা জীবন কণা রূপে, যাকে বিজ্ঞানের ভাষায় শুক্রাণু বলা হচ্ছে, কয়েক লক্ষ সহযোদ্ধার সঙ্গে যুদ্ধে নেমে পড়ি আমরা। তখনও আমরা কেউ আমি হয়ে উঠিনি, কারণ তখনও আমাদের অর্ধেকটা আমি মাতৃগর্ভে অপেক্ষায় রয়েছে আমি হব বলে, আর অর্ধেকটা আমি তার দিকে ছুটে চলেছি আমি হব বলে। তো সেই কয়েক লক্ষ সহযোদ্ধার মধ্যে কে যে আমি, তখনও পর্যন্ত তা নির্ধারিত হয়ে ওঠেনি। নির্ধারিত হয়ে ওঠার আগে পর্যন্ত আমার সহযোদ্ধাদের সঙ্গে আমাকে যুদ্ধটি করতে হয়েছে, এবং মাতৃগর্ভে যে আমি রয়েছে তার সঙ্গে দেখা করবার জন্য অন্য সব সহযোদ্ধাকে পিছনে ফেলে আমাকে ছুটে যেতে হয়েছে। এই লড়াই আমাকে করতে হয়েছে, তবে কি আমি এক সম্পূর্ণ আমি হতে পেরেছি এবং আমি একটি জীবনের অধিকারী হতে পেরেছি। এইভাবে আমাদের জীবনচক্র শুরু হলো। এবং এই যে জীবনচক্র, আমি খুব আমার নিজের ভাষায় আমি যেটুকু ভাবছি, আমি সেইটুকুই নিজেকে নিজে বলছি। কারণ এটা বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের টার্ম ব্যবহার করে, বিজ্ঞানের ভাষায় বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে বলতে গেলে, প্রথম কথা সেই দক্ষতা আমার নেই, আর দ্বিতীয় কথা সেটা অনেক বড় বেশি লেন্দি হয়ে যাবে, এবং সেটা অনেক বেশি তথ্যবহুল হয়ে যাবে, যা আমাদের আলোচনাকে ক্লান্তিকর করে তুলতে পারে, আর পুরো আলোচনাটা করা সম্ভবও হবে না। অর্থাৎ আমাদের জীবনে কত রকমের যুদ্ধের সঙ্গে আমরা জড়িত, সেটা আলোচনা করা যাবে না। শুধু এই একটিমাত্র যুদ্ধকেই বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে আমাদের কয়েকটা ক্লাস লেগে যাবে। সেই জন্যে অতি সংক্ষেপে আমরা মাতৃগর্ভে আমি রূপে প্রথিত হবার আগে যে যুদ্ধটা, সেই যুদ্ধের কথাটা বললাম। এরপর রয়েছে পুষ্টির লড়াই। পুষ্টির লড়াই আমি জন্মাবার আগে থেকে, অর্থাৎ আমি রূপে প্রথিত হবার আগে থেকে, আমি রূপে প্রথিত হয়ে বর্ধিত হওয়ার সময়কাল পর্যন্ত, এবং তার পরবর্তীকালে টোটালটাই একটা পুষ্টির লড়াই।
অর্থাৎ যে মাতৃগর্ভে আমি প্রথিত হচ্ছি, সেই মাতৃগর্ভের, সেই মায়ের শরীরের পুষ্টি, তার সুস্থতা, স্বাভাবিকতা, এই সবের উপরে আমার পুষ্টি নির্ভর করছে। অর্থাৎ মাতৃগর্ভের পুষ্টির উপরে, মায়ের শরীরের পুষ্টির উপরে আমার পুষ্টি নির্ভর করছে। এবং যে জন্মদাতার কাছ থেকে অর্ধেক আমি ধাবিত হয়েছিলাম, সেই জন্মদাতার শরীরের পুষ্টি এবং তার সুস্থতা এবং তার স্বাভাবিকতার উপরেও আমার আমিত্ব নির্ভর করছে। এই হলো পুষ্টির লড়াই, প্রাথমিক পুষ্টির লড়াই এটাকে বলা হয়। অর্থাৎ জীবনে পৌঁছনোর আগে এগুলো হলো প্রাথমিক পুষ্টির লড়াই। এর পরবর্তীকালে আবার এক পুষ্টির লড়াই আছে, যেটা শুধুমাত্র আমার শরীরে আমার অর্জিত পুষ্টি, আমার শরীরে আমার অর্জিত পুষ্টি। এবার সেই পুষ্টি আবার অনেক রকমের হতে পারে। সেটা শুধু শরীর নয়, সেটা আমার মস্তিষ্ক, আমার মেধা, আমার মনন, আমার ভাবনা, সমস্ত কিছুর পুষ্টি, বিবিধ রকমের পুষ্টি আছে। এখন শুধু শারীরিক পুষ্টির কথাটুকুই বললাম। এরপর আমার যে লড়াই, সেটা হলো আমার জেনেটিক জটিলতার বিরুদ্ধে লড়াই। অর্থাৎ শুধুমাত্র এই ক্ষেত্রে শুধুমাত্র আমার জন্মদাতা এবং আমার গর্ভধারিণী আমার মা, শুধু এই দুজনের সুস্থতার উপর আমার সুস্থতা, আমার পুষ্টি নির্ভর করছে না। আমাকে আমার উভয় পরিবারের, বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে উভয় পরিবারের যে পারিবারিক যে পুষ্টি, সেই পুষ্টি নির্ভর করছে আমি কতটা পুষ্ট হব। এবং এই উভয় পরিবারের যদি জেনেটিক জটিলতা থাকে, বিবিধ রকমের রোগ, অপুষ্টি এবং অন্যান্য নানা রকমের জটিলতা, অপূর্ণতা, এ সমস্ত যদি থাকে, সেইগুলোর বিরুদ্ধেও আমাকে লড়াই করতে হচ্ছে, যুদ্ধ আমাকে করতে হচ্ছে। এবং মজার ব্যাপার হলো যে যুদ্ধ শব্দটি জেনে বোঝার আগে, যুদ্ধ শব্দের অর্থ বোঝার আগে, এবং আজকে এই যে আমি যুদ্ধ নিয়ে কথাবার্তা বলছি, এগুলো সব জানা বোঝার বহু আগে, যখন যুদ্ধকে আমি চিনি না, জানি না, যুদ্ধ আমি লিখতে জানি না, তার বাংলা শব্দটি, ইংরেজি শব্দটি, অন্যান্য ভাষায় তার শব্দটি কী কী আমি জানি না। অর্থাৎ আমি জানতেই শিখিনি, আমি হয়ে ওঠিনি। তখন থেকে যুদ্ধ করছি আমি, অথবা যুদ্ধ আমাকে করছে, যুদ্ধ আমাকে তৈরি করছে, যুদ্ধ আমাকে নির্মাণ করছে। এবার প্রশ্ন এসে দাঁড়াবে, একটা ভাইটাল প্রশ্ন এসে দাঁড়াবে, কে বড়, আমি বড় না যুদ্ধ বড়? আমি ব্যক্তিটি, আমার এই শরীরটি, এ বড়, নাকি যুদ্ধ ক্রিয়াপদটি বড়? যুদ্ধ ক্রিয়াপদটির কি আলাদা করে কোনো অস্তিত্ব আছে যে সে আমাকে নিয়ন্ত্রণ করছে? এইসব প্রশ্ন এসে দাঁড়ায়। এবার মায়ের গর্ভে থাকা অবস্থায়, বাবার শরীর থেকে উপজাত হবার আগে এবং অবস্থায়, এবং আমি যখন জাইগোট ফর্ম করেছি এবং সেখান থেকে আমি যখন যাত্রা শুরু করেছি, এই টোটাল অবস্থাটার মধ্যে, এবং তারপর মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই সম্পূর্ণ সময়টার মধ্যে বিভিন্ন রকম অণুজীবের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হয়। সেই অণুজীবগুলি আমার সঙ্গে যুদ্ধ করে এবং আমি তাদের সঙ্গে যুদ্ধ করি। বিভিন্ন রকমের ব্যাপার আছে, আপনার রোগ জীবাণু, যত রকমের জীবাণু ব্যাপার আছে আর কি, ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই সমস্ত অণুজীবগুলি, এদের সঙ্গে আমার বেঁচে থাকার, আমার অস্তিত্ব রক্ষার লড়াই এবং আমাকে আমি রূপে প্রতিষ্ঠিত করার জন্য
যে লড়াই বা যুদ্ধ সেটা হয়। উল্টো দিক থেকে ওই যে ভাইরাস, ওই যে ব্যাকটেরিয়া, ওই যে অণুজীবগুলি, যাদেরকে তাদের নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করতে হবে এবং তাদের নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করার জন্য আমার শরীরটিকে তারা বেছে নেয় কুরুক্ষেত্রের মাঠ হিসাবে। সেখানে তারাও যুদ্ধে নামে। আমাকে পর্যুদস্ত করতে পারলে তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে, নিজেদের বংশবৃদ্ধি করতে পারে এবং তারা পরবর্তীকালে আরও বহু আমিকে কুরুক্ষেত্রের মাঠ হিসাবে বেছে নেবার সুযোগ পেতে পাবে। তাহলে উভয় পক্ষের যুদ্ধ, আমার সঙ্গে অণুজীবের যুদ্ধ। এরপর ধরুন আমি জন্মগ্রহণ করলাম, জন্মেছি আমি। জন্মানোর পর অণুজীব নয়, অন্যান্য বহু রকমের প্রাণী, তাদের সঙ্গেও আমাকে যুদ্ধ করতে হয়। আমাদের ঘরে সংসারেই অনেক রকমের মশা, মাছি, ইঁদুর, সাপ, এরকম সব বিভিন্ন রকমের প্রাণী রয়েছে যারা যে কোনো সময় আমাকে দংশন করতে পারে। তাদের দংশনে আমি আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারি অথবা সম্পূর্ণরূপে বিলোপ হতে পারি। তাহলে আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। আমি জেনে বুঝে যুদ্ধ করছি, না জেনে বুঝে যুদ্ধ করছি, আমার হয়ে যুদ্ধটা কেউ করে দিচ্ছে। যেমন ধরুন ঘরে, আমি যে ঘরে আছি সেই ঘরে একটি বিষধর সাপ এসে উপস্থিত হলো। তখন সেই শৈশবের আমিকে রক্ষা করার জন্য আমার মা, বাবা, আত্মীয়, পরিবার, পরিজন সেই বিষধর সাপটির হাত থেকে আমাকে বাঁচাবে। ঘরে যদি খুব মশা মাছির উৎপাত হয়, সেই মশা মাছি কমানোর ব্যবস্থা নেবে তারা, এবং তার হাত থেকে মশারি খাটিয়ে বা অন্যান্যভাবে খাদ্যদ্রব্যকে ঢাকাঢুকি দিয়ে বিভিন্ন রকমভাবে আমাকে তারা, আমার যুদ্ধে আমাকে তারা সহযোগিতা করবে বা আমার হয়ে তারা অনেক সময় যুদ্ধটা করে দিচ্ছে। আবার এই যারা পরিবারের যারা আমার হয়ে যুদ্ধটা করে দিয়ে আমাকে আমি হয়ে উঠতে সাহায্য করছে, আমাকে আমার অস্তিত্ব রক্ষা করতে সাহায্য করছে, আমাকে বড় করে তুলতে সাহায্য করছেন, সেই সব সদস্যদের সঙ্গেও বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাকে যুদ্ধে নামতে হয়। সাংসারিক সম্পর্ক, স্বার্থ, এগুলো তার সঙ্গে জড়িত থাকে। যদি আমরা আগেকার দিনে আমাদের সময় যেমন একাধিক ভাই বোন আমরা একসঙ্গে জন্মাতাম, তখন বাবা মার কাছ থেকে আমাদের অধিকার অর্জনের জন্য, সেটা কোলে চাপার অধিকার হোক, তার কাছ থেকে কোনো খাদ্যবস্তু কেড়ে নেবার অধিকার হোক, লড়াই হোক, এসব, বা শুধু খাদ্যবস্তু নয়, বিভিন্ন রকমের খেলার সামগ্রী সংগ্রহ করার জন্যে, আমাদের বিনোদনের যে বিষয়গুলি, বা আমার প্রতি কেউ কতটা অ্যাটেনশন দিচ্ছেন সেটার প্রতি, কেউ কতটা মনোযোগ দিচ্ছেন আমাকে, আমার অন্যান্য ভাই বোনেদের থেকে আমাকে কম দিচ্ছেন না বেশি দিচ্ছেন, সেই নিয়ে যুদ্ধ। এবং সেই যুদ্ধে সহযোদ্ধা হচ্ছে আমারই ভাই বোনেরা, আমারই পরিবারের সদস্যরা, যারা যেমন আমাকে চেয়েছেন যে আমি বড় হই, আমি বেঁচে থাকি, আমি সুস্থ হই, আমি একজন হয়ে উঠি, আমি হয়ে উঠি, তেমনি তারা আবার যখন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদেরকে লড়াই করতে হয়, তখন কিন্তু তারা আমাকে ডিপ্রাইভ করতেও পিছপা হন না। প্রকৃতি এমনই শেখায়, আপনি জিতলে, আপনি বাঁচলে চাচার নাম না, কি একটা এরকম একটা বক্তব্য আছে, কথা আছে। আগে নিজে বাঁচো, তারপর অন্যের কথা।
এবং এটা আমি যে এই যে সিদ্ধান্তটা যে আমরা নিচ্ছি, এটা আমরা নিজেরা ভেবে নিচ্ছি না, প্রকৃতি আমাদের মধ্যে এই সিদ্ধান্তটি প্রথিত করেছেন। আমরা অনেক সময় সচেতনভাবে আমাদের মানবসৃষ্ট কৃত্রিম শিক্ষা প্রণালীর মাধ্যমে আমরা অনেক সময় নিজেদের স্বার্থ বিসর্জন দিই, নিজেকে বিপন্ন করে তুলে অন্যকে বেঁচে থাকতে, যুদ্ধে জয়ী হতে সাহায্য করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এটা কিন্তু প্রকৃতির ভাষা নয়। প্রকৃতির ভাষা হচ্ছে আমি নিজের অস্তিত্ব লড়াই করব, পাশাপাশি আমার সহযোদ্ধাদেরকেও আমি ততদূর পর্যন্ত সাহায্য সহযোগিতা করব যতদূর পর্যন্ত আমার অস্তিত্ব বিপন্ন হবে না। যখনই আমার অস্তিত্ব বিপন্ন হবে, তখনই আর কোনো কৃত্রিম শিক্ষা, যে শিক্ষা কৃত্রিম মানবিক শিক্ষা যেটা আমরা অর্জন করি, সেই শিক্ষা তখন আর কাজ করবে না। মনে করুন একসঙ্গে গভীর সমুদ্রের মধ্যে আপনাদের 4-5 জন ভাই বোনকে একসঙ্গে একই জায়গায় ফেলে দেওয়া হলো। তাহলে এই 4-5 জন ভাই বোন একসঙ্গে সেই জল থেকে উঠে আসার চেষ্টা করবেন, স্বাভাবিক। এবং উঠে আসার চেষ্টা করার জন্য আমি যাকে পা দিয়ে বা হাত দিয়ে আঁকড়ে ধরে, যার উপরে নিজের ভর আরোপ করে আমি কাছাকাছি একটি অবলম্বনের কাছে পৌঁছাতে চাইব, সেটি যে কোনো বস্তু হতে পারে, জড় বস্তু হতে পারে, অন্য কিছু হতে পারে, অথবা যে সমস্ত ভাই বোনের সঙ্গে আমাকে নিক্ষেপ করা হয়েছে তাদের দেহের উপরেও হতে পারে। অর্থাৎ তাদের শরীরের উপরে পা দিয়ে আমি স্থলভাগে আরোহণ করার চেষ্টা করব। তারপর হয়তো আমি হাত বাড়িয়ে দেবো আমার ওই ভাই বোনটিকে স্থলভাগে তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে যেটা ঘটবে সেটা হচ্ছে যে কোনো অবলম্বনকে অবলম্বন করে, তাকে কেন্দ্র করে, তার উপরে নিজের ভর নিক্ষেপ করে, তার উপরে নিজে পদার্পণ করে নিজেকে নিজে তুলে দাঁড়ানোর এবং বাঁচানোর, রক্ষা করার চেষ্টা করা। তাহলে এই পরিবারের সদস্যদের সঙ্গে যে যুদ্ধ, এই যুদ্ধ আমাদের সবাইকে করতে হচ্ছে, শুধু আমাকে একা নয়। আমার সহযোদ্ধা ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রত্যেকের সঙ্গে আমাকে এই যুদ্ধটা করতে হচ্ছে। এই পরিবারে যেমন এই যুদ্ধটা রয়েছে, তেমনি এই যুদ্ধটা সমাজেও রয়েছে। সমাজে অন্যান্য সদস্যদের সঙ্গে, পাড়া প্রতিবেশীর যে সমস্ত ভাই বোনেরা, বন্ধু বান্ধবরা, তাদের সঙ্গেও আমার এই যুদ্ধটা রয়েছে। আমি খেলার মাঠে পৌঁছালাম, ফুটবল খেলার মাঠে আমি পৌঁছেছি, 11 জন প্লেয়ারকে নেবে, আর আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে আমি 30 জন বা 40 জন। তাহলে ওই 30-40 জনের মধ্যে 11 জনে কে থাকবে, কোন 11 জনকে নেওয়া হবে টিমে, সেটা তো একটা যুদ্ধ। অর্থাৎ আমি যতক্ষণ না আমার যোগ্যতা প্রতিপন্ন করতে পারছি, অন্যদেরকে, অন্য পাড়া প্রতিবেশী ভাই বন্ধুদেরকে যতক্ষণ না আমি অতিক্রম করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তো আমি ওই 11 সুযোগ পাবো না। ফুটবল খেলার মাঠই হোক, ক্রিকেট খেলার মাঠই হোক, যে কোনো রকমের খেলার মাঠে হোক, তাহলে আমাকে হাজির করার জন্য, আমাকে উপস্থিত করার জন্য, আমাকে যোগ্য প্রমাণ করার জন্য আমাকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে এবং আমার দক্ষতা দিয়ে সেই যুদ্ধ আমাকে জিততে হবে। পরে আমার সামাজিক ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, এগুলো পরে। আগে যুদ্ধ অনস্বীকার্য, যুদ্ধকে অস্বীকার করা যাবে না। আমি যুদ্ধকে অস্বীকার করলেও যুদ্ধ আমাকে অস্বীকার করবে না। যুদ্ধ আমাকে তার ওই ক্রিয়াকর্মের মধ্যে সামিল করে নেবে। যদি আমাকে সে সামিল করতে না পারে, অর্থাৎ সে যদি সিদ্ধান্ত নেয় আমি অযোগ্য, তাহলে আমি বাতিল হয়ে যাব, আমি যুদ্ধে হেরে যাব। যুদ্ধে হেরে গেলে আমি ওই 11 জনের টিমে অংশ পাবো না, আমি বিলুপ্ত হয়ে যাব। দেশ বা রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, দেশ বা রাষ্ট্র তার ভৌগোলিক
জ্যামিতি এবং তার উপর যে সমস্ত মানুষ বসবাস করছেন তাদের সবাইকে নিয়েই দেশ বা রাষ্ট্রের অস্তিত্ব। অথচ দেশ বা রাষ্ট্র সেই প্রত্যেকটি মানুষের সঙ্গেই এক প্রকার যুদ্ধে লিপ্ত থাকে এবং আমাকেও সেই দেশ বা রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে হয়। দেশ বা রাষ্ট্র চায় তার গৃহীত নীতির আমি অন্ধ অনুসরণকারী হব, আমি শুধু তার হাত তোলা সমর্থক হব এবং সে যে কোনো সময় আমাকে ব্যবহার করবে এবং প্রয়োজন না থাকলে সে আমাকে ফেলে দেবে। এই যে দেশ বা রাষ্ট্রের এই যে দৃষ্টিভঙ্গি, এর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়। সে বিভিন্ন রকমের আন্দোলন, কখনো আমরা একক আন্দোলন করি, কখনো আমরা সংঘবদ্ধভাবে, গোষ্ঠীভুক্তভাবে, দলগতভাবে আন্দোলন করি। কিন্তু যুদ্ধ করতে হচ্ছে, আমাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। উল্টো দিক থেকে ভাবুন, দেশ বা রাষ্ট্র তাকেও আমাদের এই কোটি কোটি জনগণের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। কারণ কোটি কোটি জনগণের প্রত্যেকটি মানুষের অস্তিত্বকে যদি তাকে স্বীকার করতে হয়, প্রত্যেকটি মানুষের দাবি দাওয়া যদি তাকে পূরণ করতে হয়, তাহলে যে মানব সভ্যতায় যে কল্পিত দেশ বা রাষ্ট্র ব্যবস্থা সেটি বিপন্ন হয়ে পড়বে। তখন আমরা সবাই রাজা হয়ে যাব, কেউ আর আমরা কোনো রাষ্ট্র বা দেশকে মান্য করব না, তার কোনো নিয়মকানুন আমরা মানব না। এবং এই অমান্য করার প্রবণতা প্রকৃতি আমাদেরকে দিয়েছে। শ্রেণী সংগ্রামের যুদ্ধ এক অনিবার্য যুদ্ধ। আমরা সাধারণভাবে বলে থাকি দেশের প্রতিটি মানুষেরই দেশ বা রাষ্ট্রের প্রতি তার কাছে তার সমান অধিকার আছে, কিন্তু বাস্তবে তা নেই। সমাজে, সংসারে, রাষ্ট্রে কোথাও নেই, কোথাও সেই সমানাধিকার নেই। হয়তো বা থাকা সম্ভব নয়, সেটা রাষ্ট্রবিজ্ঞানীরা বলতে পারবেন। মার্কস সাহেব হয়তো বলে গেছেন, বা আগামী কোনো মার্কস সাহেব হয়তো কোনো একদিন দিক নির্দেশ করবেন, কিভাবে করবেন আমরা জানি না। কিন্তু প্রকৃতির যে নিয়ম, লড়াই, যুদ্ধ, সেখানে কিন্তু এটির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অর্থাৎ আমি যে শ্রেণীতে বিলং করছি, আমি যে শ্রেণীতে রয়েছি, অর্থনৈতিকভাবে অনেকগুলো শ্রেণী হয়, শিক্ষাগতভাবে অনেকগুলো শ্রেণী হয়, পরিবারের ঐতিহ্যগতভাবে অনেকগুলো শ্রেণী হয়, এরকম সব জাত, সম্প্রদায়, এরকম বিভিন্ন রকমভাবে অনেক শ্রেণী আমরা তৈরি করেছি বা তৈরি হয়েছে। আমরা কৃত্রিম সভ্যতার মধ্য দিয়ে সেসব তৈরি করেছি, অথবা সেই সব শ্রেণী সৃষ্টি হয়েছে আপনা আপনি। সেই সব শ্রেণীর সঙ্গে আমাদেরকে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। প্রতিটি শ্রেণীর সঙ্গে খুব স্থূলভাবে বিবেচনা করুন। অর্থনৈতিকভাবে যারা উচ্চবৃত্তের প্রতিনিধি, তারা সবসময়ই চেষ্টা করেন তার নিচের বৃত্তের যে মানুষ তাদেরকে শোষণ করার। আমি আমার জীবিকা স্থলে, কলে, কারখানায়, অফিসে, আদালতে, সেখানে গিয়ে আমি আমার সমানাধিকারের জন্য লড়াই করছি। অথচ আমার বাড়িতে যিনি পরিচারক বা পরিচারিকার কাজ করছেন, তাকে আমি সেই সমানাধিকার দিচ্ছি না। তাকে আবার আমার সঙ্গে লড়াই করতে হবে, আমার কাছ থেকে তার বেতন বৃদ্ধির জন্য তাকে যুদ্ধ করতে হবে, তাকে বলতে হবে, দাবি করতে হবে। আমি দাবি না মানলে সে কাজ ছেড়ে দেবে, আমি যেচে তাকে দেব না। প্রকৃতি এমন ব্যবস্থা অনুমোদন করেনি। তাহলে এই শ্রেণী সংগ্রামের যুদ্ধ আমাদের জীবনে অনিবার্য। শ্রেণী সংগ্রাম কী, তাত্ত্বিকভাবে কী, সেটা আমি না জানলেও আমি এই শ্রেণী সংগ্রামেরই
অন্তর্ভুক্ত একজন সদস্য। এর বাইরে যাবার আমার কোনো উপায় নেই। এরপর আছে জাত পাত সম্প্রদায়, ছোট জাত বড় জাত, ছোট পদবীধারী ব্যক্তি বড় পদবীধারী ব্যক্তি, এদের নিজেদের মধ্যে লড়াই, যুদ্ধ। ব্রাহ্মণ্যবাদ শুধু নয়, ব্রাহ্মণ্যবাদের যারা প্রবর্তক ধারক বাহক তাদের সঙ্গে সমাজের তথাকথিত নিম্ন শ্রেণীর লোকেদের সম্পর্ক নির্ণয় এবং তজ্জনিত কারণে যুদ্ধ। এসবের বাইরে আমরা কেউ নই। যুগে যুগে মানব সভ্যতায় হাজারো হাজারো বার মড়কের আবির্ভাব হয়েছে। প্রাকৃতিক কারণে, বিভিন্ন ব্যাধির কারণে, রাষ্ট্র ব্যবস্থাগুলির উত্থান এবং পতনের কারণে এইসব মড়কের আবির্ভাব হয়েছে এবং সেই মড়কের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। এই কয়েক বছর আগের কথা ভাবুন না, করোনাকালীন সময়ের কথা, যখন আমরা এক অদৃশ্য শত্রু, এক অদৃশ্য ভাইরাস, তার সঙ্গে আমরা প্রত্যেকটি মানুষ, কি উচ্চবিত্তের লোক কি নিম্নবিত্তের লোক, যত বেশি উচ্চবিত্তের লোক যে যেখানে ছিলেন, যাদের জীবনে যত বেশি নিরাপত্তা, তাদেরকে যুদ্ধটা তত বেশি করতে হয়েছে ইমিউনিটির কারণে। এই যুদ্ধ করতে হয়েছে, করতে হয়, আগামী দিনেও করতে হবে। আরও যুদ্ধ করতে হয় এবং সেই যুদ্ধও অনিবার্য। এখন অতি সম্প্রতি কয়েকটি খবর পাওয়া যাচ্ছে। যেমন একটি খবর পাওয়া যাচ্ছে যে মানব জাতির যে সৃষ্টির যে রহস্য, এক্স ফ্যাক্টর এবং ওয়াই ফ্যাক্টর, নারী পুরুষ সৃষ্টির রহস্য, যে ফ্যাক্টরের জন্যে, যে ওয়াই ফ্যাক্টরের জন্যে পুরুষের অস্তিত্ব, সেই ওয়াই ফ্যাক্টর নাকি ক্রমশ বিলুপ্ত হয়ে চলেছে এবং সে বিলুপ্তির পথে। অর্থাৎ পুরুষ জাতি বলে আর কিছু থাকবে না। যে পুরুষের এত যাত্রাভিমান, এত ক্ষমতা, পৌরুষত্বের অহংকার, সে পুরুষ এখন বিপন্ন হতে চলেছে নাকি। হয়তো কয়েক হাজার বছরের মধ্যেই এই অনিবার্য সত্যটি সত্যায়িত হবে। আবার প্রকৃতির খেয়াল যদি অন্য রকমের কিছু হয়, তাহলে এই সিদ্ধান্তের পরিবর্তনও হতে পারে। সেটা যথাসময়ে আবার বিজ্ঞানীরা আমাদের জানাবেন। আরও একটি বিপর্যয়ের ঘটনা শোনা যাচ্ছে যে আমরা যে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখি পূর্বে এবং পশ্চিমে, এটিও নাকি পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ পৃথিবীর চৌম্বকীয় ক্ষমতার যে কেন্দ্রস্থল, তা পরিবর্তিত হতে চলেছে। সেখানেও একটা বিরাট বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এবং সেখানেও মানুষসহ অন্যান্য প্রাণীরা আরও বৃহত্তম একটা যুদ্ধের সম্মুখীন হবে এবং সেই যুদ্ধের মধ্যে অনেকেই হয়তো আমরা অস্তিত্ব হারিয়ে ফেলব। কোনো একটি প্রাণী, দুটি প্রাণী বা কয়েকটি প্রাণী বা উদ্ভিদ, জীব হয়তো তাদের অস্তিত্ব ধরে রাখতে পারবে, কে তা আমাদের আগাম জানা নেই। হয়তো মানব সভ্যতা সম্পূর্ণটাই বিপন্ন হয়ে যেতে পারে, অথবা কোথাও কোনো মানব প্রজাতি হয়তো টিকে থাকতে পারে। কিন্তু যুদ্ধটি অনিবার্য। কে টিকে থাকবে, কে মরে যাবে, সেটা যেমন অনিশ্চিত, কিন্তু যুদ্ধ করতে হবে এটি কিন্তু নিশ্চিত বিজ্ঞানীদের গবেষণা মতে। তাহলে এটি হচ্ছে অতিজাগতিক একটি সিদ্ধান্ত, অতিজাগতিক একটি যুদ্ধ যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অতিজাগতিক কোনো এক স্তর থেকে
সেখানে কর্তা কেউ আছেন কিনা জানি না, যাকে মানুষ ভগবান ঈশ্বর বলে কল্পনা করেন, সেরকম কেউ আছেন কিনা জানি না, কিন্তু ঘটনাগুলো ঘটে, ক্রিয়া ঘটছে। ক্রিয়ার কর্তা কেউ আছে কি নেই সে বিষয়ে বিতর্কে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ক্রিয়া ঘটছে এবং আমরা সবাই সেই সমস্ত ক্রিয়ার শিকার। এরপর চলে আসুন একদম সাধারণ লেভেলে, আমাদের সংসারে, আমাদের সমাজে, বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে নারী পুরুষের যুদ্ধ। সমাজ ব্যবস্থা কার হাতে থাকবে? সমাজ ব্যবস্থা নারী শাসিত হবে না পুরুষ শাসিত হবে? এই যুদ্ধ এখন অধিকাংশ দেশ, অধিকাংশ সভ্যতা সমাজে দেখা যাচ্ছে যে সমাজ পুরুষ শাসিত। নারীরা এখানে বঞ্চিত, তারা অবহেলিত, তারা বিভিন্ন রকম অন্যায়ের কাছে বলি প্রদত্ত হচ্ছেন। এবার এই নারী পুরুষের যে লড়াই, যে যুদ্ধ, এটাকে এবার শুধুমাত্র শারীরিক নারী পুরুষ ভাবে বিচার করবেন না। এই আমাদের এই সমাজে যে সমস্ত মানুষরা আমরা রয়েছি, তাদের যে চেতনাগত যে কাঠামো, তাদের যে চেতনাগত যে যোগ্যতা, শারীরিক যে কাঠামো, শারীরিক যে যোগ্যতা, এই সব দিক দিয়ে বিবেচনা করলে আবার সম্পূর্ণ নারী পুরুষকে আবার দুদলে ভাগ করা যেতে পারে, নারী এবং পুরুষ। যদি নারীকে আমরা দুর্বল ভাবি, পুরুষ সবল, অথবা এই ওয়াই ক্রোমোজোম বিপন্ন হওয়ার গল্পকে যদি মান্যতা দিই, তাহলে পুরুষ দুর্বল, নারী সবল। সেই ক্ষেত্রে এই চেতনাগত কারণে দুর্বল যারা, নারীকে দুর্বল ভেবে নিলে সেই চেতনাগত কারণে যারা দুর্বল, সেই দুর্বল দলের মধ্যে তথাকথিতভাবে নারী এবং পুরুষ উভয় ধরনের লোকই পড়তে পারেন। আবার সবল যারা, সেই দিকে তথাকথিতভাবে বলিষ্ঠ পুরুষ যারা, সেই পুরুষ বিভাগে নারী এবং পুরুষ উভয়ই পড়তে পারেন। অর্থাৎ পুরো মানব সভ্যতার সমস্ত মানব জাতিকে আবার দুটো আলাদা ভাগে ভাগ করা যেতে পারে। সেখানে মানবী বলে কোনো বিভেদ হবে না। ক্ষমতাশালী এবং ক্ষমতাহীন, দুর্বল এবং সবল, এই দুই ভাগে বিভক্ত হবে। এবার দুর্বল এবং সবলকে কাকে নারী বলবেন, কাকে পুরুষ বলবেন, সেই সিদ্ধান্ত আপনাদের বা প্রকৃতির। আরও বহু রকমের যুদ্ধ আছে। কোনো কোনো জায়গায় দেখবেন আপনার মনে হবে যে আপনাকে কোনো যুদ্ধ করতে হচ্ছে না, একটা করে যুদ্ধ সামনে আসছে, আপনি যুদ্ধে নামার আগেই সেই যুদ্ধ জয় হয়ে যাচ্ছে। আপনার হয়ে কেউ সমস্ত যুদ্ধ করে দিচ্ছে, অথবা যুদ্ধে আমি হারি বা জিতি, একদল মানুষ আমাকে সবসময় বিজয়ী বলে ঘোষণা করছে, আমার স্তুতি করছে, তারা আমার স্তুতি করছে, তারা আমাকে ভালোবাসছে, আমাকে সহযোগিতা করছে। আমার হেরে যাবার সম্ভাবনাকে তারা দেখিয়ে দিচ্ছে না, বলছে না, সতর্ক করছে না। আমার হেরে যাওয়া বলে যাতে আমি কষ্ট না পাই, সে কারণে তারা সেটাকে হেরে যাওয়া বলছেন না, বলছেন আমি জিতে গেছি। অথবা তারা মনে প্রাণেই চান যে আমি যাতে হেরে যাই, অর্থাৎ আমি যুদ্ধ না করেই যাতে হেরে যাই। সেই মানসিক অবস্থায় পৌঁছাবার জন্য তারা আমাকে অকারণ স্তুতি করতে থাকেন, এবং আমি ধরে নিই আমি যুদ্ধে জয়ী হয়ে গেছি, তাই আমি যুদ্ধে আর সক্রিয়ভাবে অংশগ্রহণ করি না, যাবতীয় সক্রিয়তা নিষ্ক্রিয়তায় পরিণত হয় এবং আমি শেষ পর্যন্ত যুদ্ধে হেরে যাই। তাহলে এই স্তুতিবাদের বিরুদ্ধে আমাকে একটা যুদ্ধ করতে হচ্ছে। অর্থাৎ যারা আমার বন্ধু, যারা আমার প্রশংসাকারী, যারা আমার সহযোগী, তাদের ওই বন্ধুত্বের কারণে, প্রশংসিত করার যে কারণ, তার কারণে, সহযোগিতার কারণের বিরুদ্ধে আমাকে আবার যুদ্ধ করতে হবে। অর্থাৎ আমাকে বলতে হবে, না ভাই তোমাকে এত প্রশংসা করতে হবে না, তোমাকে এত সহযোগিতা করতে হবে না, তোমাকে এত বন্ধুত্ব দেখাতে হবে না।
অর্থাৎ এই যুদ্ধ করার যাবতীয় ক্রিয়া কৌশল আমি নিজে যুদ্ধে নেমে রপ্ত করতে চাই। তোমাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, স্তুতি আমার প্রয়োজন নেই। এমনটা যদি বলি তাহলে আমি যুদ্ধে জয় করার যে যাবতীয় যোগ্যতা নিজে অর্জন করতে পারবো, এবং সেই ক্ষেত্রে যে আমি যুদ্ধে জয়ী হব সেইটাই হলো আমার প্রকৃত যুদ্ধে জয়, আমার নিজস্ব জয়। আর না হলে এটা পরাজয়েরই শামিল। তাহলে এ এক ধরনের যুদ্ধ। অর্থাৎ আমাকে যারা বসার জায়গা দিচ্ছেন, বসার জায়গা অধিকার করার ক্ষমতা অর্জনে তারাই আমার কারণ হচ্ছেন। ক্ষমতা, বসার জায়গার ক্ষমতা অর্জন করার, অধিকার করার যে ক্ষমতা অর্জন আমাকে করতে হবে, যে ক্ষমতা আমাকে আয়ত্ত করতে হবে, সেই ব্যাপারে তারা আমাকে দুর্বল করে তুলছেন, আমাকে হেরে যেতে সাহায্য করছেন। যদিও তারা চাইছেন না হয়তো যে আমি হেরে যাই, কিন্তু তাদের ক্রিয়াকর্মগুলি পরিণতিই হচ্ছে আমি দুর্বল হয়ে পড়া, আমাকে দুর্বল করে ফেলা। আজ জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা সেইটা হলো নিজের সঙ্গে নিজের যুদ্ধ। আমাদের ভেতরেই শুভ অশুভ উভয় জাতীয় বোধ রয়েছে। আমাদের মধ্যেই ঈশ্বর এবং শয়তানের একত্র বসবাস রয়েছে। তাহলে আমার মনের ভেতরে যে কোনো একটি কাজ, যে কোনো একটি চিন্তা, যে কোনো একটি সিদ্ধান্ত আমি যখন নিচ্ছি, তখন দু জাতীয় চিন্তা আমার মধ্যে কাজ করে, এবং আমি সহজাতভাবে, স্বাভাবিকভাবে যে চিন্তাটির প্রতি আমি সাড়া দিচ্ছি সেটি সবসময় আমার পক্ষে, আমার মনের মধ্যে, আমার অস্তিত্বের মধ্যে যে শুভত্ব, সেই শুভত্বেরই যে প্রতি যে সাড়া দেওয়া তার নাও হতে পারে। কারণ অশুভত্বের আকর্ষণ আরও বেশি প্রবল। তার গায়ের পোশাকের যে বর্ণবহুলতা সে অনেক বেশি দৃষ্টি আকর্ষক, অনেক বেশি চিত্ত বিনোদনকারী। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমাদেরকে জন্ম দেওয়ার পর আমাদের শরীরের মধ্যে, আমাদের মনন মেধার মধ্যে 5টি রিপুকে দেওয়া হয়েছে। পঞ্চরিপু বলা হয়, এটা সংখ্যায় বাড়তেও পারে, কমতেও পারে, সেসব পণ্ডিতদের, দার্শনিকদের মতামতের বিষয়। কিন্তু সেই রিপুগুলোর আমি অধীন। সেই রিপুগুলো আমাকে জয় করতে হবে। সেই রিপুগুলো যা যা করতে হয়, করতে বলে, সেই রিপুগুলো যা যা আমাকে করতে বলে, সেগুলি যদি আমি না করি তাহলেও যেমন আমার অস্তিত্ব বিপন্ন হবার সম্ভাবনা আছে, আবার সেইগুলো যদি আমি প্রতি পদে পদে অনুসরণ করি তাহলেও আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা আছে। অর্থাৎ আমার জিহ্বা মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি যদি সবসময়ই ওই পছন্দ করা ক্রিয়াপদটির সঙ্গে একমত হই, আমার শরীর মিষ্টি খেতে চাইছে, এর সঙ্গে আমি একমত হই, এবং আমি মাত্রাতিরিক্তভাবে মিষ্টি গ্রহণ করতে থাকি, তাহলে একসময় সেই মিষ্টি খাওয়ার কারণে আমি অসুস্থ হয়ে পড়ব, আমি বিপন্ন হতে চলব। অ্যালকোহলের প্রতি যে মানুষের যে আকর্ষণ, যে কোনো নেশা বস্তুর প্রতি মানুষের যে আকর্ষণ, সে তো ওই আমার মনের মধ্যে শুভ অশুভ কোনো একটি অস্তিত্বের ছাড়া, অধিকাংশ ক্ষেত্রেই এটি অশুভ অস্তিত্বেরই উত্তেজনা। সে চায় আমি ওই মাদকতার প্রতি আকৃষ্ট হই, এবং তার কথাটি আমাদেরকে ভালো লাগে, আমরা তার কথায় খুব বেশি আকৃষ্ট হই, এবং শুভবোধকে আমরা তখন পাত্তা দিই না। আমাদেরই মনের মধ্যে শুভবোধ, তাকে আমরা পাত্তা দিই না, এবং এই মাদকতায় আকৃষ্ট হয়ে পড়ি এবং নিজের মৃত্যুর কারণ নিজে ডেকে আনি। অর্থাৎ এই যুদ্ধে আমি হেরে যাবার জন্যে প্রকৃত কারণ, একমাত্র কারণ আমি।
আমার শুভত্ববোধ আমার অশুভত্ববোধের কাছে পরাজিত হচ্ছে। সবচেয়ে বড় যুদ্ধ। এবং এই যুদ্ধে আর কোনো যোদ্ধা নেই, আর কোনো সহযোদ্ধা নেই, আর কোনো আক্রমণকারী নেই, কেউ নেই। আমি ভার্সেস আমি, আমার সঙ্গেই আমার যুদ্ধ। অর্থাৎ এই যে সামগ্রিক যে চিন্তাভাবনাটা, আমরা এই যুদ্ধকে কেন্দ্র করে যে সামগ্রিক চিন্তাভাবনা, এর আরও বহু দিক থাকতে পারে। সব দিক আমার মগজে এলো না, আমার চেতনায় ধরা দিল না, বা পরে 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 অন্য কোনো সময় সেগুলো আমার চিন্তার মধ্যে এসে উঁকি ঝুঁকি মারতে পারে। এখনই যে ভাবনাগুলো আমার মধ্যে কাজ করলো, সেই যে সমগ্র যে যুদ্ধটা, সেই সমগ্র যুদ্ধটার নামই কিন্তু জীবন। যে মুহূর্তে যুদ্ধ থেমে যাবে, সে মুহূর্তে আমরা মৃত। সেই জন্যে কোনো মানুষ মারা গেলে, মারা যাবার পর মুহূর্ত থেকেই তার শরীরের মধ্যে জীবাণুর সংখ্যা বাড়তে থাকে এবং সেই শরীরটি পচতে শুরু করে, পচনশীল বস্তুতে পরিণত হতে শুরু করে। তখন আর তার আমিত্ব টিকে থাকে না, তার আর কোনো অস্তিত্ব টিকে থাকে না। সে যুদ্ধে পরাজিত, পর্যুদস্ত। তার মানে কি দাঁড়ালো না, সমগ্র জীবনটাই একটা যুদ্ধ। অর্থাৎ জীবনের প্রতিশব্দ এক এবং একমাত্র হচ্ছে যুদ্ধ বা লড়াই। এই যে আমি বসে আছি, আমি বসে থাকা অবস্থায় আমার শরীর, আমার মন, আমার শরীরের বাইরের অংশ, আমার শরীরের আভ্যন্তরীণ অংশ অসংখ্য লক্ষ লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে চলেছে। যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধে আমার শরীরের আভ্যন্তরীণ ব্যবস্থা যুদ্ধে জয়ী হবে, ততক্ষণ পর্যন্ত আমি জীবিত। যে মুহূর্তে আমার আভ্যন্তরীণ ব্যবস্থা এই যুদ্ধে পরাজিত হবে, সেই মুহূর্তেই আমি মৃত, আমি জড়বস্তু। অর্থাৎ আমি এরকমটাও ভাবতে পারি যে যে যুদ্ধ ক্রিয়াপদটি চলছে, ওই যুদ্ধ ক্রিয়াপদটির নামই জীবন। জীবনের আলাদা কোনো অস্তিত্ব নেই, ওই যুদ্ধ ক্রিয়াপদটির নামই জীবন। যখন থেকে যুদ্ধ ক্রিয়াপদটি চালু হলো, তখন থেকে জীবন শুরু হলো। যতক্ষণ পর্যন্ত জীবন চলছে, যুদ্ধ চলছে, ততক্ষণ পর্যন্ত জীবনের অস্তিত্ব থাকছে। যুদ্ধ যেই কিনা সমাপ্ত হলো, জীবনও শেষ হলো। আলাদা করে আর কোনো জীবনের অস্তিত্ব নেই। এমনটা হতে পারে, এমনটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে। পরে কোনো কারণে আরও কোনো বিজ্ঞজনের সাহচর্য পেলে, সেরকম কোনো বইপত্র পড়ার সুযোগ পেলে, বা নিজেই নিজের সঙ্গে গল্পগাছা করে আলোচনা করতে করতে অন্য কোনো সিদ্ধান্তে উপনীত হতেও পারি। আমি নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধ সম্পর্কে এই সব ভাবনা চিন্তাগুলোই আমার মস্তিষ্ক আমাকে সরবরাহ করলো, এবং এগুলো আমি আমার সঙ্গে বিশ্লেষণ করলাম। আমি আমার সঙ্গে যে বিশ্লেষণ করলাম, এই বিশ্লেষণটি আমি ভিডিও আকারে ধরে রাখলাম। কারণ এই যে আমি তো একক আমি নই। একথা আমি বহুবার বহু জায়গায় বলেছি। এই আমি একক আমি নই। এই আমি বহু অন্যান্য মানুষের মধ্যে, পরিবারের লোকের মধ্যে, সামাজিক মানুষের মধ্যে, আমাদের সন্তানাদির মধ্যে, আরও পরবর্তীকালের উত্তরপুরুষদের মধ্যে লগ্ন হয়ে আছি। তাদের সঙ্গে আমি জড়িত আছি। সমগ্রটা নিয়েই আমি। এদের সবাইকে বাদ দিয়ে কোনো আমি নেই। এদের সবাইকে বাদ দিয়ে যেটা আছে, সেটা একটা ডেড বডি, মৃতদেহ, বডি। আলাদা কোনো আমিত্বের আলাদা কোনো অস্তিত্ব আমি জানি না।
শেষ পর্যন্ত একটিই কথা বলবো, তুমিই আমি, আমি আর অন্য কেউ নই, তুমিই আমি। এখন তুমি সিদ্ধান্ত নাও আমার প্রতি তুমি কেমন আচরণ করবে। যদি আমার প্রতি তুমি ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, তাহলে পরিণাম দাঁড়াবে তুমি তোমার প্রতি ভালো বা সুন্দর আচরণ করলে। আর যদি আমার প্রতি তুমি কোনো রকম শত্রু মনোভাবাপন্ন আচরণ করো, তাহলে জানবে তুমি তোমার সঙ্গেই শত্রুতা করলে। এই কথা বলে আজকের মতো যুদ্ধ শেষ করলাম। যুদ্ধ শেষ করার আমি কেউ নই, যুদ্ধ নিজেই হয়তো তাকে নিয়ে যে আলোচনাটি, জীবন নিজেই হয়তো তাকে নিয়ে যে আলোচনাটি, জীবন এবং যুদ্ধ সমান সমান সমার্থক। সেই কারণে একবার যুদ্ধ বলছি, একবার জীবন বলছি। তারা নিজেই হয়তো তাদেরকে নিয়ে, তাকে নিয়ে যে আলোচনাটি, সেটি এইখানে শেষ করতে চাইছে। তাদের সঙ্গে সহমত হয়ে আমি এখানেই ভিডিওটি শেষ করলাম। চিন্তা জারি থাকুক। নমস্কার।